যে আপনারা এটার জন্য সবসময় চেয়েছেন যে বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। কমিটি এটা কমিশন 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 আমাদের আন্দোলন আসলে শেষ হয়নি। আন্দোলনের প্রাথমিক একটা পর্যায়ে পার করেছি আমরা, এবং এটা শেষ করতে হলে এখনো আরো অনেক লম্বা সময় আমাদের হাঁটতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি খুবই আনন্দিত যে কথা ঘোষণা করেছেন। আমরা শুরু হওয়ার আগেই আলোচনা করছিলাম যে সেটা আমাদের সকলেরই প্রাণের দাবি। আমি আবরার ফাহাদকে দিয়ে একটু শুরু করি। আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ। তার ব্যাপারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ওই আবরার ফাহাদের ভাস্কর্য কিংবা মূর্তি চাই না, কিন্তু কিছু একটা থাকা দরকার, স্মৃতিস্তম্ভ টাইপের, যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিডিআর যে হত্যাকাণ্ড বা পিলখানায় যে বিডিআর এর হত্যাকাণ্ড, এটিকে নানাভাবে প্রবাহিত করার জন্য, ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। এই জন্যই আমরা বলেছি যে এটা যেন তেন কমিশন করলে হবে না, এটাকে একটা জাতীয় কমিশনের রূপ দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, অবশেষে সাংবাদিক ইলিয়াসের বিজয় হলো। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয়েছে সাংবাদিক ইলিয়াস যেটা বলেছে, মানে সাংবাদিক ইলিয়াস যেই কমিশনের দাবি করে আসছিল পিলখানার বা বিডিআর বিদ্রোহের ঘটনার পূর্ণ তদন্তের জন্য, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কমিটি নয়, এবারে কমিশন গঠন করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 7 সদস্যর একটা কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর কিংবা পিলখানা হত্যার এই ঘটনার পূর্ণ তদন্তের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিডিআর হত্যা কিংবা বিডিআর বিদ্রোহ, পিলখানার ঘটনা যেটাই বলেন না কেন, এই ঘটনার পূর্ণ তদন্তের জন্য কমিশনের দাবি প্রথমে করেছে সাংবাদিক ইলিয়াস ভাই। সাংবাদিক ইলিয়াস ভাই সর্বপ্রথম বিষয়টি সামনে আনে এবং এই বিষয়টি নিয়ে কথা বলে। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনে কে বা কারা থাকছে এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কি বলা হলো সরকারের তরফ থেকে, সেটাও আমরা শুনবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। যে আপনারা এটার জন্য সবসময় চেয়েছেন যে বিডিআর ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি, এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরো 2 জন সদস্য থাকবেন। একজন আমাদের ইসে থেকে সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন। কমিটি এটা কমিশন, ওইটা কমিশন, আপনাদের কমিটি কমিশন কমিশন। আচ্ছা, আপনারা ভালো থাকেন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের যে একটি নারকীয় হত্যাকাণ্ড, এটা নিয়ে আমরা সোচ্চার, সারা বাংলাদেশের মানুষ সোচ্চার। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিডিআর যে হত্যাকাণ্ড বা পিলখানায় যে বিডিআর এর হত্যাকাণ্ড, এটিকে নানাভাবে প্রবাহিত করার জন্য, ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। এবং এই যে ভারতীয় পরিকল্পনায় আমাদের বিডিআর হত্যাকাণ্ড, এই বিডিআর এর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা হয়েছিল বিগত হাসিনার শাসনামলে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করতাম যে হাসিনার আমলে এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না, তদন্ত হবে না। সুতরাং সেই জায়গা থেকে দীর্ঘ 15টি বছর এই পিলখানার নারকীয় যে হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায়, এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আসলে অনেক উদ্বিগ্ন ছিলাম, অরিড ছিলাম যে এটার আসলে সুষ্ঠু তদন্ত কিংবা বিচার আমরা আদৌ পাবো কিনা, এবং এই বিচার কবে হবে সেটা নিয়ে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক মহল এবং বিডিআর এর যে সকল সদস্য
এই হত্যাকাণ্ডে ভিকটিম হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা পর্যন্ত অত্যন্ত ব্যথিত, মর্মাহত অবস্থায় অধীর আগ্রহে তারা কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন বিচারের আশায়। কবে বিচার হবে? আদৌ কি বিচার হবে নাকি হবে না? তবে এটা নিশ্চিত যে হাসিনার আমলে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা আমরা সবাই জানতাম। সেনাবাহিনীর যারা ছিলেন তারাও জানতেন, রাজনীতিক মহলের সবাই জানতেন, কারণ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই যে পিলখানার একটা নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ভারত হাসিনাকে দিয়ে এটা ঘটিয়েছিল। এবং এই হত্যাকাণ্ডের যে মামলা আগে হয়েছে, ওই মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে, যাদেরকে আসামি বানানো হয়েছে, এদের অধিকাংশ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় এদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে যদি কোনো মামলা হয়, অলরেডি সেই ভিকটিম পরিবারের সদস্যরা মামলা করেছে। গতদিন আমি শুনলাম যে তারা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করেছে মামলা নেওয়ার জন্য। এসব মামলায় 1 নম্বর আসামি হবেন খুনি হাসিনা, আর 2 নম্বর আসামি হবেন ওবায়দুল কাদের, 3 নম্বর আসামি হবেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তারপরে সোহেল তাজ, তিনিও এই পিলখানা হত্যাকাণ্ডের আসামি হবেন। সে নিজেকে এখন সাধু বাবা সাজার চেষ্টা করছে। সোহেল তাজের ভূমিকা আমরা জানি, সেই বিডিআর হত্যাকাণ্ডে সে কি করেছে। সুতরাং তাকেও এই হত্যাকাণ্ডের যে মামলা হবে বা চলছে কার্যক্রম, এখানে অভিযুক্ত করতে হবে, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের প্রত্যাশা ছিল, বিশ্বাস ছিল, এই সরকার প্রথম চেয়ারে বসেই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু একটি তদন্তে তিনি একটা কমিশন গঠন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 4 মাস পেরিয়ে গেলেও এই সরকার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কেন জানি মাথায় ঘামাচ্ছে না। আমরা একাধিকবার সরকারকে বলেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি, তারাও এই বিষয়ে খুব একটা আগ্রহ অতীতে দেখায় নাই। কেন দেখায় নাই সে বিষয়ে আপনারা সবাই জানেন, আমরা সে বিষয়ে বলতে চাই না। যখন আমরা তাদের এই অনাগ্রহ, নমনীয়তা দেখলাম, তখনই বুঝলাম যে এরা আসলে সোজা আঙ্গুলে কাজ করবে না, কিংবা সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তখন আমরাও একটু আঙ্গুল বাঁকা করা শুরু করলাম। আপনারা জানেন যে বিডিআর এর ভাইদের নিয়ে, ওই পিলখানায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা কিন্তু ধারাবাহিক কর্মসূচি চালিয়ে গেছি। আমরা ধারাবাহিক মিটিং মিছিল করেছি, প্রোগ্রাম করেছি, বিক্ষোভ করেছি তাদের সদস্যদের নিয়ে। এবং সর্বশেষ গত বৃহস্পতিবার আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের সাথে বৈঠক করলাম সচিবালয়ে। তার সাথে মিটিং করে তিনি প্রথমেই বললেন, এটা নিয়ে আমরা কাজ করছি। আমি বললাম, কি কাজ করছেন? জনগণ যেটি চাই, জনগণের যেটি প্রত্যাশা, আপনারা সেভাবে করছেন কিনা? তিনি বললেন, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, এ বিষয়ে হাইকোর্টের একটা রায় আছে, যে হাইকোর্ট এখানে নাকি কমিটি করার বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছে, বা এরকম একটা তারা কমিটি, মানে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি। তখন আমি স্পষ্ট করে বললাম যে আপনি যদি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন বাদে ভিন্ন কোনো কায়দায় কোনো তদন্ত কমিটি করেন, আমরা সেই কমিটি ছুড়ে ফেলে দেব একবারই। সেই কমিটি আমরা তো মানবই না, দেশের মানুষ পর্যন্ত মানবে না। আমরা তখন সেই কমিটির লিস্ট নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা এটা নিয়ে বিক্ষোভ করব। তারপরে তিনি আমাদের এই কনসার্ন নিয়ে তিনি তখন বললেন, আমি তাহলে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলি, কিভাবে একটা কমিশন গঠন করা যায়, আমরা এই বিষয়ে আগাবো। ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি ওনাকে স্মারকলিপি প্রদান করলাম, 3 দফা প্রস্তাবনার আলোকে একটি স্মারকলিপি। আমি যদি স্মারকলিপিটা আপনাদের দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আজকে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন। তবে এখানে যাদেরকে রাখা হয়েছে আমরা আসলে স্যাটিসফাইড নন, আমরা সন্তুষ্ট নই। এ কারণে আমরা যেভাবে চেয়েছিলাম, এটা শুধু আমাদের চাওয়া না, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের চাওয়া, বিডিআর এর সদস্যদের চাওয়া, সেনাবাহিনীর চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়া ঠিক আমাদের মতোই ছিল। এই যে দেখেন, এই যে স্মারকলিপিটি আমি যদি একটু দেখাই আপনাদের, মোবাইল থেকে দেখাচ্ছি, কপিটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এখানে আমি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হাতে দিয়েছি, এখানে আমরা 3টা প্রপোজাল ওনাকে দিয়েছিলাম। প্রথম প্রস্তাবনাটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পূর্ববর্তী সকল কমিশন বাতিল করতে হবে, মানে আগে যে সকল তদন্ত কমিশন করা হয়েছিল হাসিনার আমলে সবগুলো বাতিল করতে হবে। এরপরে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এই কমিশন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ও গেজেটভুক্ত হতে হবে। এই জাতীয় তদন্ত কমিশন যদি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত না হয়, তাহলে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিশন গঠন করলে এই কমিশন ফলপ্রসূ রেজাল্ট দিতে পারবে না। কারণ এই কমিশনের হিম্মতই থাকবে না ওই আর্মির প্রধানকে জেরা করার। থাকবে? আপনি বলেন তো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিশন হলে এই কমিশন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জেরা করার হিম্মত কতটুকু রাখবে? কারণ তার আন্ডারে কমিশন। এই জন্যই আমরা বলেছি যে এটা যেন কোনো কমিশন করলে হবে না, এটাকে একটা জাতীয় কমিশনের রূপ দিতে হবে।
এই জন্য এটা একমাত্র প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড হতে হবে। তাহলে এই কমিশন আর্মির প্রধান বলেন, যে কোনো ব্যক্তিকে, ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা চিফ অ্যাডভাইজার, তাকেও যদি জেরা করতে হয় তারা করবে। এরকম পাওয়ারফুল একটা কমিশন করা দরকার ছিল, কিন্তু কি করেছে বিস্তারিত আমরা এখনো জানতে পারি নাই। তারপরে আমরা বলেছিলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে প্রধান করতে হবে। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম প্রধান করা হয়েছে এই কমিশনের সাবেক বিডিআর এর সাবেক প্রধান ওই LM ফজলুর রহমান সাহেবকে। যাই হোক, তিনিও ভালো মানুষ, তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এরপরে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, এরকম নাকি নিয়ে 7 জন। এটা কেমন হলো? আমরা বলেছিলাম কি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন প্রধান হবেন, বিডিআর এর সাবেক প্রধান হতে পারে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে 1-2 জনকে নেবেন, একজন মানবাধিকার কর্মীকে রাখতে হবে, কারণ এখানে একটা প্রচন্ড রকম হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডে। এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে আনতে হবে না? তো এটি প্রুফ করার জন্য, তুলে আনার জন্য একজন হিউম্যান রাইটস ওয়ার্কার দরকার ছিল, তারা রাখে নাই। তারপরে আমরা বললাম এখানে একটা গণহত্যা সংঘটিত হয়েছে, কারণ 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে অল্প সময়। ইটস অ্যাবসলিউটলি একটা গণহত্যা। এই গণহত্যা প্রমাণ করার জন্য একজন গণহত্যা এক্সপার্ট ইন্টারন্যাশনালি অনেক আছে, গণহত্যা এক্সপার্ট আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাদেরকে রাখা যাইতো একজন, তারা রাখে নাই। যাই হোক, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয় নাই। তারপরেও যদি তারা কমিশন করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এখন দেখার বিষয় এই কমিশন আসলে গেজেট কারা করে বা কাদের আন্ডারে এই কমিশন হয়। যদি এই কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হয়, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি এই কমিশন হবে একটা মেরুদণ্ডহীন কমিশন, মাজা ভাঙ্গা কমিশন। এই কমিশনের ফলাফল হবে 0, একবারই 0। আর এই কমিশন যদি হয় রাষ্ট্রপতি কর্তৃক গেজেটেড বা প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড, তাহলে এটা একটা শক্তিশালী কমিশন হবে এবং এই কমিশন আশা করি ফলপ্রসূ রেজাল্ট দিতে পারবে। এর বাইরে একবারেই 0। কারণ আপনি একটা মিনিস্ট্রির আন্ডারে এরকম একটা ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্ত কেমনে করতে চান? এমন তো হতে পারে যার আন্ডারে এই কমিশন হচ্ছে, যদি ওই মন্ত্রণালয়ের আন্ডারে হয়, ওই মন্ত্রণালয় নিজেও জড়িত হতে পারে না? তাহলে যে জড়িত তার আন্ডারে আপনি একটা কমিশন করলেন বা কমিটি করলেন, হাস্যকর, একবারে হাস্যকর। এই জন্যই বলেছি এটা মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গেজেটেড হতে হবে, গেজেটভুক্ত হতে হবে। এর বাইরে অন্য কোনো কায়দায়, অন্য কোনো পন্থায় যদি গেজেটেড হয়, গেজেটভুক্ত হয়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কমিশন কোনো রেজাল্ট আমাদের দিতে পারবে না, কোনো রেজাল্ট দিতে পারবে না, রেজাল্ট 0। আমি একটু পড়ে শোনাই আপনাদের কমিটিতে কাদেরকে রাখা হয়েছে। জিনিসটা হাস্যকর লাগছে আমার কাছে, কেন এরকম হবে? দেখেন, কমিটির প্রধান করা হয়েছে মেজর জেনারেল ফজলুর রহমান, তৎকালীন বিডিআর এর প্রধান। তাকে নিয়ে খুব একটা আপত্তি কারোই নেই, ভালো মানুষ। এরপরে দেখেন 2 জন আর্মি অফিসার। আর্মি অফিসার কারা? নাম আমাদের জানতে হবে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন সিভিল সার্ভিস, একজন পুলিশের কর্মকর্তা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন, এই 2 জনের প্রয়োজন ছিল না, একজন নিলেই হইতো। ইউনিভার্সিটি টিচারদের মধ্যে থেকে একজন, এখানে আরেকজন, সবচাইতে জরুরি যেটা একজন মানবাধিকার সংগঠন থেকে নেওয়া দরকার ছিল। কারণ এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রমাণ করা অতীব জরুরি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের এই পিলখানায় যে ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা আমাদের এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং এটা যে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এখানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, এটা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠা করা দরকার, এস্টাবলিশ করা দরকার। এই জন্যই আমরা বলেছিলাম যে একজন মানবাধিকার এক্সপার্টকে রাখেন। বাংলাদেশে না থাকলে বাইরে থেকে হায়ার করেন, হাজার হাজার আছে, চাইলেই পাঠিয়ে দিবে। জাতিসংঘের কাছে যদি আমরা অ্যাপ্রোচ করি, চাই 2 দিনের মধ্যে তারা পাঠিয়ে দিবে বাংলাদেশে একজন মানবাধিকার এক্সপার্টকে। তারা তো মুখিয়ে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের পাশে আমাদের সাথে কাজ করার জন্য, দেশকে সহযোগিতা করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছে, তাকিয়ে আছে যে বাংলাদেশ খালি চাক, খালি বলুক আমরা চলে আসবো। এরা কেন চাচ্ছে না, কেন করতেছে না? এই জায়গায় আমাদের মানে মেইন আপত্তিটা। চাইলেই হয়, তারা চায় না। তো যাই হোক বন্ধুগণ, আমরা কথা বলাতে চাই না, আমাদের বক্তব্য একটাই, পরিষ্কার বক্তব্য একবারই, যে এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের ছল চাতুরি ভনিতা করার চেষ্টা করলে কারো রক্ষা হবে না। আমরা যেহেতু এই ভিকটিম পরিবারগুলোকে নিয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ এর চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। গতদিনের একটা ঘটনা আমার চোখে পানি চলে আসছে। আমাদের সাথে মেজর শহীদ তানভীর হায়দারের স্ত্রী ছিলেন। তিনি
আমি নিজেও জানতাম না এই ঘটনা, ওই দিন প্রথম জানলাম। উপদেষ্টার সামনে মানে স্বরাষ্ট্র প্রধান বললেন আমি আমার স্বামীর লাশটা ফিরে পেতে চাই, মানে তিনি তার স্বামীর লাশ আজও পান নাই। মেজর তানভীর হায়দার যে শহীদ হয়েছে পিলখানায়, তার লাশ আজও পান নাই তার স্ত্রী। 15 বছর হয়ে গেল, তার লাশটা পর্যন্ত তার স্ত্রী পায় নাই। আর এরকম একটা ভয়াবহ নারকীয় ঘটনাকে ধামাচাপা দেওয়া আর এটাকে নিয়ে গড়িমসি করা, রক্ত মাথায় উঠে যায় আমাদের, রক্ত মাথায় উঠে যায় রীতিমতো। সুতরাং সেই জায়গা থেকে একবারেই পরিষ্কার বক্তব্য আমাদের, এটা নিয়ে কোনো ধরনের টাল বাহানা, এটা নিয়ে কোনো ধরনের ছলচাতুরি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেবো না আমরা ইনশাআল্লাহ। যাই হোক, তারা যেহেতু উদ্যোগ নিয়েছেন আমরা একটু অপেক্ষা করি, দেখি তারা কতটুকু আগায় সামনে। না হলে আমরা আছি, আমাদের সাথে বিডিআর এর সদস্যরা আছেন, যারা ভিকটিম তাদের পরিবারবর্গ আছেন, ইনশাআল্লাহ দেশের মানুষ আছেন, সবাইকে নিয়ে আমরা এই ঘটনার চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত থাকবো। আমি আবরার ফাহাদকে দিয়ে একটু শুরু করি। আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ। তার ব্যাপারে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ওই আবরার ফাহাদের ভাস্কর্য কিংবা মূর্তি চাই না, কিন্তু কিছু একটা থাকা দরকার, স্মৃতিস্তম্ভ টাইপের, যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল, কেন মারা গিয়েছিল, যে খুনিরা ছিল সেই খুনিদের ছবিও থাকতে পারে। এই জিনিসগুলো থাকা খুব জরুরি, কারণ হচ্ছে এগুলো দেখলে মানুষ আমরা ভুলে যাই, তো যাতে ভুলে না যায়। যেমন আজকে আবরার ফাহাদের যে মৃত্যু দিবস, আপনি দেখেন বাংলাদেশের গণমাধ্যমে কেউ কি এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে, যে কারণেই আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের আমার দেশ পত্রিকাটা খুব দ্রুত চালু হওয়া উচিত, এবং এটার অনলাইন ভার্সন থেকে শুরু করে এটা যদি টেলিভিশন চ্যানেল টাইপেরও কিছু করা যায় সেটার দিকেও আমি মনে করি যে মাহমুদ ভাই সেটা করতে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে। তো এই আবরার ফাহাদের এগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে শুরু করে সব জায়গায় এগুলো অনেক জায়গায় দেখছি যে শেখ হাসিনার মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে, শেখ মুজিবের মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে। ভাঙার দরকার নেই, শেখ হাসিনা স্টেডিয়াম, ওটার বাম পাশে খালি লিখে দেন যে খুনি হাসিনা স্টেডিয়াম থাকুক না, ওইভাবেই মানুষ সারা জীবন চিনুক যেটা খুনি হাসিনা, এটা চিনতে হবে, কারণ মানুষ তো ভুলে যাবে যে ও যে খুনি ছিল। আমরা আজকে যে আলোচনা, সেই আলোচনাটার মূল বিষয় আমি মনে করি যে বাংলাদেশে যে সাংবাদিকরা আছে এই আলোচনাগুলো তাদেরই করা উচিত ছিল, কিন্তু সেখান থেকে সেই আলোচনাগুলো না আসার কারণে আমাদের আলোচনাগুলো করতে হয়। আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দালালরা গণমাধ্যমে আছেন, এই ঘাপটি মেরে বসে থাকার কারণেই আজও পর্যন্ত এই যে চারিদিকে যত ধরনের লুটপাট, শেখ হাসিনার আপনার ফোন রেকর্ড থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র, আমার কাছে অনেক সাংবাদিকও বলছে ভাই আসলে কি হবে, আসলে কি শেখ হাসিনা আবার চলে আসবে কিনা। হ্যাঁ, এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভেতরে ভীতি তৈরি করা, এবং শেখ হাসিনা যে এতদিন কত ধরনের শয়তানি করে গেছে সেগুলো মানুষকে না জানানো, কোনো দুর্নীতি শেখ হাসিনা নিয়ে এই যে মানুষ হত্যা, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে মারা, কোনো সংবাদ নেই গণমাধ্যমে। তো এই এদের কারণে হচ্ছে। অতএব আমাদের মূল ফোকাস হইতে হবে যে একজন গণমাধ্যমের কর্মী হিসাবে যে গণমাধ্যমে আওয়ামী লীগের যেই দালালরা ছিল সেই দালালদেরকে খুব দ্রুত সরাইতে হবে। সেইটা না সরানোর জন্য যা যা প্রয়োজন, মাহমুদ ভাই এখন এসছে, সো উনি আমাদের নেতা হিসাবে আমি মনে করি যে ওনার এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আমরা সবাই ওনার সাথে আছি, বাংলাদেশের জনগণ আছে। আমার ব্যক্তিগত যদি জানতে চান যে গণমাধ্যম যেই সংস্কার একটা কমিশন তৈরি করতে চাচ্ছে সরকার, মাহমুদ ভাই সেটার নেতৃত্বে থাকা উচিত। উনি কাউকে দিক অথবা উনি নিজে থাকুক, মাহমুদ ভাইয়ের হাতে এটা সংস্কার হইতে হবে। কারণ এই দেশে গণমাধ্যম যখন ক্রাইসিসে ছিল, গণমাধ্যম যখন ভুল পথে যাচ্ছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে, ওই সময় মাহমুদ ভাই সঠিক পথে ছিলেন, উনি পরীক্ষিত সৈনিক। অতএব ওনারই নেতৃত্ব দেওয়া উচিত যে আমাদের গণমাধ্যম কিভাবে চলবে সেটা। আমার মনে হয় গণমাধ্যম যদি ঠিক করা যায়, কনক ভাই, আমাদের আর কোনো কিছু কোনো দিকে তাকাইতে হবে না। তো সেটাই আমাদের এখন মূল দাবি, সেটার জন্য যা যা করা প্রয়োজন আমরা করতে চাই, এবং আমি সেটার সাথে আছি। না, ধন্যবাদ ইলিয়াস। সরি কনক, আমি মাহমুদ ভাইয়ের কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো ইলিয়াসের প্রপোজালটা। মাহমুদ ভাই, আমার দেশ নিয়ে কি কোনো টেলিভিশন করার ইচ্ছা আছে? এই মুহূর্তে টেলিভিশনের কথা আমি এখনো চিন্তা করি নাই পিনাকি, তবে আমার দেশ পত্রিকা আজকে আমি ঘোষণা দিয়েছি প্রেস ক্লাবে, ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমি বের করবার চেষ্টা করব। কিন্তু সেখানে সমস্যা যেগুলো আছে সেগুলো দূর হতেও সময় লাগছে। কারণ মনে রাখতে হবে পিনাকি যে বাংলাদেশের গণমাধ্যম সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভারতীয় হেজেমনিক যারা ধারক বাহক বাংলাদেশে, তাদের নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। তারা কোনোভাবেই চায় না যে তারা যে একটা বয়ান তৈরি করেছে বাংলাদেশকে ভারতের অধীনস্থ রাখবার জন্য, বিভিন্ন বয়ান, যেমন জঙ্গিবাদের বয়ান আছে,
আরো নানা প্রকার বয়ান, যেটা বাংলাদেশে সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এক্স্যাক্টলি আমি ওটা বলতে যাচ্ছিলাম যে এই বয়ানগুলো মিলে যেটা করেছে তার বিপরীতে কোনো বয়ান তৈরি হোক, বাংলাদেশের জনগণের সপক্ষে যেটা যাবে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যেটা যাবে, সেটাকে তারা প্রতিহত করবার চেষ্টা করে যাবে। আর টেলিভিশনটা অবস্থা বুঝে করতে হবে, টাকা পয়সার প্রয়োজন আছে, কাজে সেগুলো খুব সহজ হবে না। তবে আমার ইচ্ছা আছে। আর একটা জিনিস আমি যেটা বলে রাখতে চাই, যে ইলিয়াস যেটা বললো যে আসলে সরকারকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা কমিশনের কে প্রধান হলো এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা বাইরে থেকে কতটা চাপ সৃষ্টি করতে পারছি। কারণ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বাইরে থেকে ডায়াসপোরা যে ধরনের চাপ সৃষ্টি করেছিল, এটা অভূতপূর্ব। যেভাবে বিশেষত ইলিয়াস এবং আপনি, মানে পিনাকিকে বলছি, যে পিনাকি এবং ইলিয়াস রেমিটেন্সের ব্যাপারে যেভাবে আপনারা কাজ করেছেন, কিংবা ইন্ডিয়া বয়কটে আপনারা যেভাবে কাজ করেছেন, এবং সেটাতে যেভাবে সাড়া দিয়েছে বাংলাদেশের জনগণ, আমাদের শক্তির জায়গা ওইটাই, যে বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা একটা বিশাল শক্তির জায়গা। পিনাকি, ইলিয়াস, আপনারা যখন বাংলাদেশে আসতে পারবেন, আপনারা আসলে দেখবেন কি 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 গভীর ভালোবাসা আপনাদের জন্য বাংলাদেশের জনগণের, বিশেষত আপনাদের দুজনের জন্য, কনকের জন্য। আপনারা সব স্টার বাংলাদেশে, তো এটা একটা আমাদের বড় শক্তি। বাংলাদেশের মানুষের না একটা বিশাল সমস্যা আছে ভাই, এটা না বলে পারছি না। আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছি, এই মানুষের ভীষণ সাহস দেখেছি। একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী, এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা ইয়ে আছে, এবং আরেকটা হচ্ছে ওই যে ওই কি বলে, কি যেন একটা বলে যে ওই আমরা পলিটিক্স পছন্দ করি না, কি যেন একটা আই হেট পলিটিক্স, এটা খুব ফ্যাশন করে তারা বলে। এই যে ইন্ডিয়া এতদিন ধরে হাসিনাকে সমর্থন দিয়ে রাখলো, টিকায় রাখলো, এবং হাসিনাকে এখন আশ্রয় দিয়ে রাখলো, ইন্ডিয়া কোনো চাপ অনুভব করছে? কোনো কেউ কিছু প্রশ্ন করেছে, জিজ্ঞেস করেছে? ইন্ডিয়া উল্টা তার ন্যারেটিভ তৈরি করতেছে, আর ইন্ডিয়ার টকশো গুলোতে বাংলাদেশ নিয়ে সমস্ত আলোচনা, বাংলাদেশকে নিয়ে সমস্ত ডেমোনাইজ করার সমস্ত খবরাখবর, এটা ইন্ডিয়ান চ্যানেলগুলো চলেই যাচ্ছে। আমরা কিচ্ছু বলতে পারছি না, আমরা চুপ করে আছি, অ্যাজ ইফ ওরাই ভিকটিম, আমরাই ওদের সাথে সমস্যা করছি। উল্টা আমরা যে ভিকটিম, আমরা যে ভারতের কারণে এতদিন 15 বছর ধরে আমরা অধিকারহীন থাকলাম, 15 বছর ধরে আমরা গণতন্ত্রহীন থাকলাম। এমনকি চিফ প্রসিকিউটর বলছে না যে বিদেশি লোক এসে এখানে প্রমাণ পাওয়া গেছে যারা গুলি চালাইছে, তো এই ইন্ডিয়ান লোক তো ছিল এখানে, যাদের কথা আমরা শুনছি। আমরা অনেকে বিশ্বাস করতে চাইনি, আমি নিজেও বিশ্বাস করতে চাইনি, কিন্তু এখন তো বিশ্বাস না করে কোনো উপায় নেই। চিফ প্রসিকিউটর বলছে যে ইন্ডিয়ান লোক ছিল এখানে, ইন্ডিয়ান বলেনি, বলছে বিদেশি লোক থাকার প্রমাণ পাওয়া গেছে যারা গুলি করছে। এত কিছু করলো সমস্ত ইন্ডিয়ান ইয়ের মন্ত্রীরা, হাসিনার মন্ত্রীরা সব যে ইন্ডিয়ায় সব আশ্রয় নিচ্ছে, ইন্ডিয়ার কোনো চাপ নাই। হ্যাঁ, বিন্দাস আছে ওরা, একদম মজায় ওরা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা কিছু বলতে, ইন্ডিয়া কেন চাপ অনুভব করে না? কেন প্রফেসর ইউনূসের সরকার কিচ্ছু বলে না ইন্ডিয়াকে? এটার জন্য আশকারতা পাইছি। 2 নাম্বার হচ্ছে যে দেখেন যে হুমকি টুমকি, এটা নিয়ে আমি তো বলছি যে দেখেন, আই হ্যাভ লিভড মাই লাইফ, আমি আপনাদের চেয়ে অনেক সিনিয়র। আমার প্রথম আশঙ্কা হচ্ছে যে আপনাদের দুইজনকে নিয়ে, কনক এবং ইলিয়াস, এবং আমি দেশবাসীকে বলি যে কনক এবং ইলিয়াসের জন্য দোয়া করবেন যেন ওরা নিরাপদে থাকে। আর সত্যিকার অর্থে যদি এদের দুইজনের, এবং আমি মাহমুদ ভাইকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকি, মাহমুদ ভাই দেশে গেছেন, আমি চাই ওনার নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়, এবং মাহমুদ ভাইকে যারা পছন্দ করেন তারা নিজে থেকে মাহমুদ ভাইয়ের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মাহমুদ ভাই যেখানে যাবেন সেখানে সাথে থাকা, এই সব কিছু নিশ্চিত করার কাজটা আমাদেরকেই করতে হবে। এবং এই বাংলাদেশে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে যে ভয়েস, তার যদি কোনো একজন সৈনিকের গায়ে কোনো আঘাত লাগে, আমরা এটা ধরে নেব এটা ভারত করেছে, এবং এর বদলা কিভাবে নিতে হয় এটা আমরা নেব। আমাদের আন্দোলন আসলে শেষ হয় নাই, আন্দোলনের প্রাথমিক একটা পর্যায়ে পার করেছি আমরা, এবং এটা শেষ করতে হলে এখনো আরো অনেক লম্বা সময় আমাদের হাঁটতে হবে। আমি একটা প্রশ্ন তুলতে চাই জাতির উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে, সেটা হলো যে অবশেষে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বা ম্যাসাকার নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বাহিনীর ভিতরে হত্যাকাণ্ড, যেটা আওয়ামী লীগ এবং ভারতের যে জয়েন্ট স্পন্সরে যেটা হয়েছিল হত্যাকাণ্ডটা, সেই হত্যাকাণ্ডের কমিশন গঠন হয়েছে, এবং যিনি হেড, আনডাউটলি তার পজিশন ইজ ক্লিয়ার এবং উনি সবার প্রিয়। সুতরাং মেজর ফখরুদ্দীন রহমান সাহেবকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি হি ইজ দ্য রাইট পারসন। I don't know about the rest of the members, but at least head or in charge of the committee যিনি আছেন, কমিশন, উনার বিষয়ে কোনো সন্দেহ নাই। বাট আমার একটা প্রশ্ন আপনাদের প্রতি, সরকারের প্রতি, বাংলাদেশের অস্তিত্বের সাথে বিডিআর হত্যাকাণ্ড জড়িত, এটার বিচার নিয়ে এত টালবাহানা তাহলে কেন হলো? মানে কেন ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে হয়, এই সমালোচনা করতে হয়, সরকারকে পচিয়ে ফেলতে হয়, কেন এটা দরকার ছিল? এটা আমি জানতে চাই, এবং আমি সরকারকে এবং আপনাদেরকে বলছি, কারা এই
বা দ্বিতীয় স্বাধীনতাটাই ব্যর্থ হবে যদি বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ বিচার, যদি পূর্ণ তদন্ত করে বিচার যদি না হয় বা না হতো। তাহলে যেন আমরা এক্সপেক্টেড করেছিলাম, তাহলে মাঝখানে বাদ হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী করবে, আইন মন্ত্রণালয় করবে, এই যে দোষাদোষী ছিল বা এটা, তাহলে ম্যানিপুলেট কারা করলো? মানে এটাকে বাদ দেওয়ার প্রচেষ্টায় সরকারের কোন ব্যক্তি বা উপদেষ্টা বা কারা জড়িত আমরা জানতে চাই, কারণ দিস ইজ দ্য ডেঞ্জার গাই অর ইন্ডিভিজুয়াল। সো এটা যদি কোন ব্যক্তি হয় সরকারে যে এটাকে চেষ্টা করেছে ম্যানিপুলেট করার, I mean, he might have connection with India and Awami League. So this individual is the danger for our country. So আমি সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বা আরো যারা আছেন, প্লিজ investigate it. Who manipulated this project? Who tried to twist it? I mean, this gentleman or gentle lady is the danger for our country. So এই পার্সন সরকারে থাকা বাংলাদেশের মানুষের জন্য বিপজ্জনক, সরকারের জন্য বিপজ্জনক। He or she ultimately an agent of those individuals, though who doesn't want that. So therefore, আমি রিকোয়েস্ট করবো সরকারকে খুঁজে বের করুন কে চেয়েছেন এটা যেন না হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে, এটা ডেঞ্জার, এটা সিরিয়াস ডেঞ্জার। মনে রাখবেন, বিডিআর মেসাকারের কমিশন গঠন করে পুনঃতদন্তের ভিতরে এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। If we do not do it today, then they will do it in army in coming weeks or maybe months or maybe years. We should not tolerate that. So therefore, আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে সবার কাছে অনুরোধ, এই প্রশ্নটা তুলেন আপনারা, কে কোন ব্যক্তি কার প্ররোচনায় বা ম্যানিপুলেশন যিনি করেছেন এটাকে যেন বাদ দেওয়া হয়, এটাকে যেন করা না হয়, এটা আমাদের জানা খুবই দরকার। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিভটাল ফর দ্য সাকসেস অফ দ্য গভর্নমেন্ট। লিডিজ এন্ড জেন্টলম্যান, কমিশন এটা গঠন হইল, কথা রাখছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, বলছিল কমিটি গঠন করবে, এখন 7 সদস্যের ইনশাআল্লাহ কমিশন গঠন হয়েছে। যাই হোক, বিচার হবে, আমরা যেটা চাই সেটা হবে, কারণ এটা তো হাসিনার বাংলাদেশ না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে যেটা সিদ্ধান্ত জনগণ নেবে, সেই সময় আর নাই যে পুলিশ সিদ্ধান্ত নেবে আর নিজের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত যেটা মন চায় সেটা চাপাই দেবে জনগণের উপর, সেটা নাই। আমার কথা হচ্ছে, আপনারা যদি ঘুমাই যান তাহলে ঘুমিয়েই থাকবেন, ঘুমানো যাবে না। যখন দেখবেন যে এখন প্রতিবাদ করার দরকার, তখন প্রতিবাদ করতে হবে। যখন এই কমিশন বাদ দেওয়া হয়, তখন যদি আমরা চুপ থাকতাম তাহলে বাদই হয়ে যেত, বাদ হয়ে যেত না? ধন্যবাদ। তখন বাদ হয়ে যেত, কিন্তু আমরা প্রতিবাদ করার জন্য ইনশাল্লাহ আবার কমিশন গঠন হয়েছে, বিচারও হবে যে আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা সদস্যকে কারা হত্যা করছিল, এটার পিছনে কাদের হাত ছিল, এটা সব বের হবে, আস্তে আস্তে সব বের হবে। কারণ এটা তো ইন্ডিয়া প্ল্যান করেই করছিল যে যেভাবেই হোক এইটা যেন তদন্ত না হয়, কারণ তদন্ত হইলেই তো ইন্ডিয়ার নাম বের হয়ে আসবে। ইন্ডিয়ার নাম বের হয়ে আসলে তো মনে করেন ইন্ডিয়ার জন্য ক্ষতি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ইন্ডিয়া কিভাবে হস্তক্ষেপ করছে, ঠিক না? তো যাই হোক, আমাদের কথা হচ্ছে আমাদের ভিতর যে ঐক্য, সেই ঐক্যটা থাকতে হবে। এই ঐক্য কখনো বিনষ্ট করা যাবে না। আমাদের ঐক্য আছে, ঐক্য থাকবে। যখন আমরা আমাদের ঐক্য ধরে রাখবো, তখন কোনো অপশক্তি বাংলাদেশ নিয়ে কোনো সুবিধা করতে পারবে না। প্রতিটা জায়গাতে প্রতিবাদ করতে হবে, আমার আপনার দায়িত্ব, একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব, যেহেতু এখন স্বৈরাচারী শেখ হাসিনা নাই। আর এখন সবকিছুই দ্রুতই হয়ে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মেবি থাকবে না, তার ভাবসাবে যেটা মনে হইতেছে, সে হয়তো চলে যাবে। সে বলতেছে সে তার আগের জায়গাতে চলে যেতে চায়। যাই হোক, এবং নির্বাচনের কথাও যেহেতু বলতেছে, তাহলে অতি দ্রুতই নির্বাচন হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও থাকবে না। তবে আবার শেখ হাসিনা তো রেড অ্যালার্ট জারি হয়েছে, আপনারা জানেন, ইন্টারপোলে। আবার আজকে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে কোনো সময় তাকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য, যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইবে। শেখ হাসিনাকে ফেরত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতেও হবে। কেন? বিকজ অফ আমাদের যে প্রত্যাবর্তন চুক্তি আছে, এই চুক্তি তো ইন্ডিয়া ভঙ্গ করতে পারবে না। এই চুক্তি ভঙ্গ করতে পারবে না, যে কোনো সময় শেখ হাসিনাকে দিবে। এবং আমাদের যে দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যা করা হয়েছে, এটার পিছে কাদের হাত, ইন্ডিয়া কোথায় কিভাবে করছে, এই যে গুমের পিছনে আপনার যে অলরেডি সব বের হইতেছে। আর এমন সময় আমার দেশ পত্রিকা, মানে কি বলবো, তারা এমন সময় তাদের প্রচারণা শুরু করছে, এই মুহূর্তে খুব দরকার ছিল আমার দেশ পত্রিকাকে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান অপিনিয়নটা কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে ধন্যবাদ দিতেই হয়, কারণ তার জন্যই এটা সম্ভব হয়েছে, এটা পসিবল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আর কিছু বলবো না নতুন করে, শুধুমাত্র এতটুকু বলবো, স্যালুট সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। আজকে আপনার মতো সাহসী সংবাদকর্মী বাংলাদেশে আরও যদি থাকতো, তাহলে দেশ বহু আগে পরিবর্তন হয়ে যেত।
এদেশের অসাধু ব্যক্তিরা কিংবা ক্ষমতার চেয়ারে বসা অসাধু ব্যক্তিরা অনেক আগেই শুধরে যেত যদি সাংবাদিক ইলিয়াসের মতো মানুষ আরও কয়েকজন থাকতো বাংলাদেশে। সাংবাদিক ইলিয়াস সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক, সাংবাদিক ইলিয়াস সত্যিকার অর্থেই একজন দেশের সত্যিকার অর্থেই দেশ নায়ক বলা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস ভাই তিনি প্রতিনিয়ত দেশের হয়ে কাজ করে, দেশের হয়ে দেশের জন্য লড়ে। দেশের এক লড়াকু সৈনিকের নাম সাংবাদিক ইলিয়াস। আপনারা আপনাদের মতামত জানাবেন। বিডিআর কিংবা পিলখানা হত্যার ঘটনায় এই যে তদন্ত কমিশন গঠন করেছে সরকার, এটা নিয়ে আপনাদের ওপিনিয়নটা কি? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।